হাই নিউজে আপনাদেরকে স্বাগত। আমি রিক, শুরু করছি নিউজ টুডে। সবার আগেই চোখ রাখবো হেডলাইন্সে। আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। বিমানবন্দর লাগোয়া জনবহুল এলাকায় ভেঙে পড়ায় বহু মৃত্যুর আশঙ্কা। দুর্ঘটনাগ্রস্ত বিমানে যাত্রী এবং কর্মী মিলিয়ে ছিলেন 242 জন। বিমানে সওয়ার ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ছিলেন 53 জন ব্রিটিশ, এক কানাডিয়ান এবং 7 পর্তুগিজ যাত্রী। এখনো থমথমে মহেশতলা। পরিস্থিতি সামলাতে মোতায়েন অতিরিক্ত পুলিশ বাহিনী, জারি 163 ধারা। পুলিশকে আক্রমণের অভিযোগে গ্রেপ্তার 40। মহেশতলার ঘটনা নিয়ে উত্তাল বিধানসভা। ওয়েলে নেমে বিক্ষোভ বিজেপি। বিধানসভা থেকে রাজভবন মিছিল, পাল্টা অভিযোগে সরব শাসক দল। শিয়ালদহ শাখায় বাতিল 46টি লোকাল ট্রেন। নন ইন্টারলকিং এর কাজের জেরে আগামী শুক্রবার সকাল 10টা থেকে রবিবার সন্ধ্যা 6টা পর্যন্ত বাতিল ট্রেন। চলতি মাসে পরপর 3 দিন বন্ধ বিদ্যাসাগর সেতু। আগামী 13 থেকে 15 জুন 3 দিন 3 ঘন্টা করে বন্ধ থাকবে সেতু, চলবে মেরামতি। চূড়ান্ত গরমে নাজেহাল পড়ুয়ারা। রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। শুক্র ও শনিবার বন্ধ রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান। ওড়ার 5 মিনিটের মধ্যেই লোকালয়ের ওপর বিমানটি ভেঙে পড়ে। 2 জন পাইলট, 10 জন কেবিন ক্রু সহ মোট 242 জন ছিলেন ওই বিমানে। 200 জনের বেশি মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। বিমানে ছিলেন 242 জন যাত্রী। জনবহুল এলাকায় বিমানটি ভেঙে পড়ায় বিমানে থাকা সকল যাত্রী এবং সেই বহুতলে থাকা প্রত্যেকটি মানুষেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর 1:17 নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান। ওড়ার 1 মিনিটের মধ্যেই লোকালয়ের উপর বিমানটি ভেঙে পড়ে। একদম বিমানবন্দরের শেষ প্রান্তে গিয়ে আগুন লাগে বিমানে। দুর্ঘটনাগ্রস্ত বিমানে উপস্থিত ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। ঘটনায় তারও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্যাসেঞ্জারের তালিকায় 12 নম্বরে নাম ছিল তার। অন্যদিকে ডিজিসি এর তরফে জানানো হয়েছে 8200 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল প্রধান পাইলট ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের। কো পাইলট তথা ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দরও 1100 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। তারপরেও এমন দুর্ঘটনা নিয়ে হতাশ এয়ার ইন্ডিয়া। AI-171 বিমানে যাত্রী তালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান ছিলেন। দুর্ঘটনার পরে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেই সঙ্গে তথ্য জানানোর জন্য চালু করা হয়েছে হটলাইন। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফেও খোলা হয়েছে কন্ট্রোল রুম। অন্যদিকে দুর্ঘটনার খবর পেয়ে বিমানবন্দরে ভিড় জমাচ্ছেন যাত্রীদের আত্মীয়রা। উল্লেখ্য, বিমানটির একাধিক অংশ মেঘানীনগরের ব্রিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের ক্যান্টিনের উপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই দাও দাও করে জ্বলে ওঠে ভবনের একাংশ। দ্রুতই ছড়িয়ে পড়ে আগুন। এই সময় ভিতরে ছিলেন বহু জুনিয়র ডাক্তার। প্রায় 15 জন গুরুতরভাবে আহত হয়েছেন। অনেকের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা। ভয়াবহ এই দুর্ঘটনায় মেঘানীনগরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় চরম আতঙ্ক। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে। ঘটনার তদন্তে ইতিমধ্যে একটি উচ্চ পর্যায়ের টিম গঠন করেছে ডিজিসিএ। বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধারের চেষ্টা চলছে। বিমান দুর্ঘটনায় অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে আহমেদাবাদে যেতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।
বুধবার হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকা। দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে গোটা অঞ্চল। সূত্রের খবর, একটি দোকানে বসাকে কেন্দ্র করেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি একসময় এমন পর্যায়ে পৌঁছয় যে পুলিশের উপস্থিতিতেই উন্মত্ত জনতা শুরু করে ইট বৃষ্টি। সংঘর্ষের জেরে আহত হয়েছেন অন্তত 30 থেকে 35 জন। বুধবারের ঘটনার পরে বৃহস্পতিবার সকাল থেকেই রবীন্দ্রনগর থানা এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মহেশতলার রবীন্দ্রনগরের সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো 40 জনকে। এদের মধ্যে 12 জনকে কলকাতা পুলিশ এবং 28 জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের বৃহস্পতিবার আদালতে হাজির করানো হবে। এলাকা জুড়ে জারি রয়েছে 163 ধারা। বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকেই রবীন্দ্রনগর থানায় এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই এলাকায় প্রায় সব দোকানপাট বন্ধ। বৃহস্পতিবার সকালে এলাকায় পুলিশ টহল চলছে। বুধবারের ঘটনার জেরে বৃহস্পতিবার এলাকার পরিস্থিতি থমথমে। পুলিশ জানিয়েছে, বুধবারের ঘটনায় মোট 7টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার মহেশতলার সংঘর্ষে একের পর এক পুলিশকর্মী জখম হয়েছিলেন। রবীন্দ্রনগর থানার ঠিক পিছন দিকে আকরা ফটক বাজারে কার্যত তাণ্ডব চলেছিল। স্থানীয়রা একদল ইট বৃষ্টি করে পুলিশ কর্মীদের ওপর। একটা সময় পর পুলিশ কর্মীরা দিশেহারা হয়ে পড়েছিলেন। তাণ্ডব চালানো গোষ্ঠীরা রাস্তায় থাকা বাইকগুলিকেও অগ্নিসংযোগ করছিল। এই আবহে পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছিল। উত্তেজিত জনতা রবীন্দ্রনগর থানার কাছেই ঝামেলা পাকাতে শুরু করে। সিসি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল। পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। বিভিন্ন গলিতে পুলিশ ঢুকে দুষ্কৃতীদের তাড়া করে। অনেক ক্ষেত্রে পুলিশকেও পাল্টা তাড়া খেতে হয়। এলাকায় বহু বাড়ির ছাদ থেকে ইট ছোড়া হয় বলে অভিযোগ করা হয় স্থানীয় এক মন্দির কমিটির জমি ঘিরে বিবাদের জেরে স্থানীয়দের একটি গোষ্ঠী চড়াও হয় অন্য একটি গোষ্ঠীর ওপরে। মন্দির কমিটির জমিতে ভাঙচুর চলে। একটি গোষ্ঠীর মালিকানাধীন দোকানপাট বাড়িঘরেও হামলা চালায় অপরপক্ষ। পুলিশ আটকাতে গেলে পুলিশকেও মারধর খেতে হয়। এই আবহে মহেশতলার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকেও কুণাল ঘোষ আবার প্রশাসনকে সাহায্য করার আহ্বান জানিয়েছে। শুভেন্দু অধিকারী এই ঘটনায় উস্কানি দিচ্ছেন বলে অভিযোগ কুণাল ঘোষের। কিন্তু এমন পরিস্থিতিতে মহেশতলা যাওয়ার অনুমতি চেয়ে রাজ্য পুলিশের ডিজি এবং ডায়মন্ড হারবারের এসপিকে চিঠি লেখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছেলেরা মার খাচ্ছে, মহিলারা মার খাচ্ছে, 12টা গাড়ি ভেঙেছে। আমি কলকাতা হাইকোর্টে ছুটির দিনে গিয়ে অর্ডার আছে, তুমি ফেল করলে প্যারামিলিটারি চাও। হিন্দুদের বাঁচানোর জন্য আর কমন পুলিশ বোলপুরের আইসি যেমন বউ আর মা তুলেছে, ছুতে পারেনি ঠিকই। এই পুলিশদের অবস্থা তাই। বাড়িতে যান, ঝাঁটা খাবেন। আজ রাতেই ঝাঁটা খাবেন। উত্তাল হবে বিধানসভা, উত্তাল হবে। মহেশতলার ঘটনায় এনআইএ তদন্ত চাইছে শুভেন্দু অধিকারী। সেই আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থে মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারী। হাই নিউজ নেটওয়ার্ক। মহেশতলার ঘটনা নিয়ে বৃহস্পতিবারও উত্তাল রাজ্য বিধানসভা। বিজেপি বিধায়করা মুলতবি প্রস্তাব আনেন, খারিজ করে দেন স্পিকার। আর এরপরই উত্তাপ বাড়তে থাকে। ওয়েলে নেমে পড়েন বিজেপি বিধায়করা। বিধানসভায় তুলসী গাছ মাথায় নিয়ে চলে বিক্ষোভ। পরে তারা মিছিল করে রাজভবনে যান। মহেশতলা নিয়ে দুই তরফেই রাজনৈতিক চাপানুতর চলছে। পূর্ব ঘোষণা মাফিক মঙ্গলবার মহেশতলার ঘটনার প্রতিবাদে বিধানসভায় তীব্র বিক্ষোভ দেখালো বিরোধী দল বিজেপি। অধিবেশনের শুরুতেই মুলতবি প্রস্তাব এনে বিজেপি বিধায়করা দাবি তোলেন, সমস্ত সরকারি কর্মসূচি স্থগিত রেখে এই ঘটনা নিয়ে আলোচনার সময় দিতে হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রীর বিবৃতি দাবি করেন তারা। তবে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই দাবি খারিজ করে দেন। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সরকার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হন তাঁরা। হাতে গেরুয়া পতাকা ও মহেশতলার হিংসার ছবি সম্বলিত পোস্টকার্ড নিয়ে স্লোগান দেন বিজেপি বিধায়করা। মমতা সরকারের পদত্যাগ চাই, ধর্মীয় সহিষ্ণুতা লঙ্ঘন চলছে রাজ্যে। এই স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিধানসভা কক্ষ। এই প্রতিবাদে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসও। তৃণমূলের মন্ত্রী ও বিধায়করা পাল্টা অভিযোগ করে বলেন, রাজ্যে উন্নয়নের গতিকে ব্যাহত করতে বিজেপি ধর্মীয় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। মন্ত্রী মানস ভূঁইয়া, শশী পাজা, অপূর্ব সরকার ও চন্দ্রিমা ভট্টাচার্যরা বলেন, এই ঘটনা দুঃখজনক হলেও বিজেপি ইচ্ছাকৃতভাবে এটিকে সাম্প্রদায়িক রং দিচ্ছে। সাধারণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করাই তাদের উদ্দেশ্য।
সরকারি তরফে আরও অভিযোগ, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে উত্তেজনা ছড়াচ্ছে বিজেপি। ডায়মন্ড হারবার পুলিশ ইতিমধ্যেই বিজেপি ও আরএসএস এর সঙ্গে যুক্ত এক কর্মীকে বিস্ফোরক সহ গ্রেপ্তার করেছে বলেই জানা গিয়েছে। প্রশাসনের দাবি, এটি স্পষ্ট প্রমাণ যে পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে। লাল, সালফার, লোহার গুঁড়ো, বোমা তৈরির সব উপকরণ এই সমস্ত ধরা পড়েছে এবং যারা 3টে বাইক যেমন ধরা পড়েছে, যারা অ্যারেস্ট হয়েছে 5 জন, তার মধ্যে একজন নবীন চন্দ্র রায় তো বিজেপি আরএসএস এর ঘোষিত কর্মী। একে তো অতীতেও দেখা গেছে ওদের ওখানে গিয়ে গন্ডগোল করছে, পুলিশকে তাড়া করছে। এদিন বিজেপি বিধায়করা বিধানসভা থেকে মিছিল করে রাজভবনের দিকে রওনা হন এবং রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেন। রাজভবনে জমা দেওয়া স্মারকলিপিতে তারা অভিযোগ করেছেন, রাজ্যে সংখ্যালঘু তোষণের রাজনীতি চলছে এবং হিন্দু সম্প্রদায় বারবার আক্রান্ত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তারা বলেন, এই সরকার নিরপেক্ষ নয়, দোষীদের আড়াল করছে। রবীন্দ্রনাথের বাংলায়, স্বামী বিবেকানন্দের বাংলার অবস্থাটা কি আছে? পুলিশ নিঃসহায় মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? পুলিশের কোনো অর্ডার নেই। হাজার হাজার লোককে লেলিয়ে দিচ্ছে এই ববি হাকিম আর ওখানকার বিধায়ক আছে। মহেশতলার সাম্প্রতিক হিংসাত্মক ঘটনা তদন্ত প্রশাসন চালালেও তা নিয়ে রাজনৈতিক চাপানুতর তীব্রতর হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নে শাসক ও বিরোধী পক্ষের এই প্রকাশ্যে সংঘাত আগামী দিনে আরও রাজনৈতিক বিতর্ককে উস্কে দেবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। হাই নিউজ নেটওয়ার্ক। জুড়ে তাপপ্রবাহ পরিস্থিতি, আর এই অবস্থায় রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য নয়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্র ও শনিবার বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, তবে পার্বত্য এলাকার স্কুলগুলিতে ছাড় রয়েছে। এক্স হ্যান্ডেলে একথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রসঙ্গত, গ্রীষ্মকালীন ছুটি কাটানোর পর 2রা জুন খোলে স্কুল, তবে ফের গরম পড়ায় আগামী 2 দিন স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। দুর্যোগ পিছু ছাড়ছে। গত সপ্তাহ থেকে বৃহস্পতিবার বেলা পর্যন্ত তীব্র গরমে নাজেহাল বঙ্গবাসী। স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার বিকেলের পর থেকে আগামী 7 দিন গোটা বাংলা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতাও। এই 7 দিনের মধ্যে আবার একাধিক জেলায় ভারী বৃষ্টিও হতে পারে। রইল আবহাওয়ার লেটেস্ট আপডেট। মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পূর্ব ভারত ও দক্ষিণ ভারত সংলগ্ন এলাকায় মৌসুমী অক্ষরেখা সক্রিয় হবে 14 জুন থেকে। 16 থেকে 19 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। বর্ষার কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে 22 থেকে 24 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির কারণে শুক্রবার থেকে রবিবারের মধ্যে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। শুক্রবার দার্জিলিং থেকে মালদা, উত্তরবঙ্গের 8 জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাই নিউজ। পর্ন কাণ্ড এবং সোদপুরের তরুণীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত শ্বেতা খান গ্রেপ্তার। কলকাতার আলিপুর এলাকা থেকে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অবশেষে পুলিশের জালে ডোমজুড়ের পণ সম্রাজ্ঞী ফুলটুসি ওরফে শ্বেতা খান। পুলিশ সূত্রে খবর, আলিপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। এর আগে বুধবার সকালে শ্বেতার ছেলে আরিয়ানকে গলফ গ্রিন থেকে পাকড়াও করে পুলিশ। তাকে জেরা করে মায়ের সম্পর্কে তথ্য জোগাড় করেন তদন্তকারীরা। শ্বেতা খান ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আড়ালে সফট পর্ন তৈরি করত বলে অভিযোগ। জানা গিয়েছে, ছেলে আরিয়ান তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে মায়ের কাছে নিয়ে আসত, আর শ্বেতা খান এরপর জোর করে তাদের দিয়ে নানা রকম কুকর্ম করাতো। জানাজানি যাতে না হয় তাই হুমকিও দেওয়া হতো। সোদপুরের তরুণীকে কাজের টোপ দিয়ে বাড়িতে আটকে রেখে অত্যাচার চালানো হয়। ওই তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই গত রবিবার সে তার কুকীর্তি সামনে আসে।
তারপর থেকেই গা ঢাকা দিয়েছিল শ্বেতা এবং তার ছেলে আরিয়ান। বুধবার সকালে ডোমজুর থানা এবং হাওড়া সিটি পুলিশের যৌথ তল্লাশিতে আরিয়ানকে গ্রেফতার করা হয়েছে। গল্ফ গ্রিন থেকে তাকে পাকড়াও করে পুলিশ। টানা জেরায় ভেঙে পড়ে। মায়ের বর্তমান ব্যবহৃত নম্বর পুলিশকে জানায় সে, কারণ গা ঢাকা দেওয়ার পর থেকে একাধিকবার নিজের মোবাইল নম্বর বদল করেছে শ্বেতা। আরিয়ানের থেকে পাওয়া শ্বেতার মোবাইল নম্বর ট্র্যাক করে পুলিশ, আর সেই সূত্র ধরেই পুলিশ জানতে পারে আলিপুরে গা ঢাকা দিয়ে রয়েছে শ্বেতা খান। সেই অনুযায়ী ওই এলাকায় হানা দেয় পুলিশ। এদিকে নিজের পোশাক বদলে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিল এতদিন শ্বেতা। তাকে ধরেও পুলিশ নিশ্চিত হতে পারছিল না। তারপর তার পরিবারের লোকজনকে ছবি তুলে পাঠায় পুলিশ। পরিবারের লোকজন ফুলটুসি ওরফে শ্বেতাকে শনাক্ত করার পর গ্রেফতার করা হয় তাকে। বৃহস্পতিবার ফুলটুসিকে হাওড়া আদালতে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে নিতে পারেন পুলিশ আধিকারিকেরা। শ্বেতা খানের বাঁকুড়ার ফ্ল্যাটের বন্ধ দরজার পিছনেই অনেক রহস্য লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। ওই ফ্ল্যাটে তল্লাশি চালাতে ইতিমধ্যেই আদালতের অনুমতি পেয়েছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ওই ফ্ল্যাটের বাইরে থেকে নতুন করে একটি তালা ঝুলিয়ে দিয়েছেন তদন্তকারীরা। তালা ঝোলানো হয়েছে শ্বেতাদের গ্যারেজ ঘরেও। বর্তমানে সাগর দত্ত হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে সোদপুরের সেই তরুণীকে। পরিবার সূত্রে খবর, তরুণীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তরুণীকে নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করে জাতীয় মহিলা কমিশন। তারা মঙ্গলবার রাজ্যের ডিজি রাজীব কুমারকে একটি চিঠি পাঠায়। তাতে বলা হয়েছে 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে কমিশনকে। তাছাড়া নির্যাতিতার শারীরিক এবং মানসিক চিকিৎসার যথোপযুক্ত ব্যবস্থাও করতে বলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার রাতে গ্রেপ্তার হয়েছেন শ্বেতা। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার আদালতে তোলার সময় জনতার রোষ আছড়ে পড়ল। পুলিশি ঘেরাটোপের ফার গোলে তার গালে পড়ল চর। তাকে ফাঁসানো হয়েছে। আদালতে ঢোকার মুখে দাবি শ্বেতার। কুকীর্তিতে একেবারেই তুলনাহীন। পর্ন শুটিং এর নামে যে কত মেয়েকে বেআইনি কাজে চালিয়ে জড়িয়েছে তার ঠিক নেই। এসব কাণ্ড দেখে সাধারণ মানুষও রেগে আগুন। ডোমজুড়ে তরুণীকে আটকে রেখে মারধরের ঘটনায় পুলিশের জালে পর্ন সম্রাজ্ঞী শ্বেতা খান ওরফে ফুলটুসি। বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে তোলার সময় জনতার রোষ আছড়ে পড়ল। পুলিশি ঘেরাটোপের ফাঁক গোলে তার গালে পড়ল চর, ধেয়ে এলো জুতো। মহিলা পুলিশরা তাকে ঘিরে আদালতের দিকে নিয়ে যাওয়ার সময় এক তৃণমূল নেত্রী তাকে চর মারেন। ধৃত শ্বেতা খানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল, কারণ সম্প্রতি শ্বেতা খানের একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে এক তৃণমূল নেতার সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে। আর তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছিল, তাহলে কি তৃণমূল ঘনিষ্ঠ শ্বেতা খান? এরপরে বৃহস্পতিবার হাওড়া আদালতে তাকে নিয়ে আসা হলে তাকে ঘিরে চলে বিক্ষোভ। তৃণমূল সমর্থকদের দাবি, ইচ্ছাকৃতভাবে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে শ্বেতা। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় হাওড়া পুলিশকে। এরপর এক প্রকার টানতে টানতে শ্বেতা খানকে আদালতের এজলাসে নিয়ে যায় পুলিশ। আদালতে ঢোকার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার দাবি, গুড্ডু খান নামের এক ব্যক্তি নাকি তাদের ফাঁসিয়েছে। কে এই গুড্ডু খান, নাকি পুরোটাই মিথ্যে, তার সময়ই বলবে। হ্যাঁ, আমাকে ফাঁসিয়েছে গুড্ডু খান মেয়েটাকে হায়ার করে আমাদের ফাঁসিয়েছে। হ্যাঁ, আমরা মেয়েটাকে বউ বলে প্রসঙ্গত ইভেন্ট ম্যানেজমেন্টের আড়ালে নীল ছবির কারবার করত বলে অভিযোগ এই শ্বেতা খান ও তার ছেলে আরিয়ানের বিরুদ্ধে। সোদপুরের নির্যাতিতা তরুণীর অভিযোগের ভিত্তিতেই পুলিশের হাতে গ্রেফতার হয় প্রথমে আরিয়ান খান। তাকে জিজ্ঞাসাবাদ করেই বুধবার রাতে গ্রেফতার করা হয় শ্বেতা খানকে। হাই নিউজ নেটওয়ার্ক। সিরিঞ্জের আকাল, টিকা দেওয়া যাচ্ছে না শিশুদের, এমনই বেহাল দশা মালদার মালিকচকে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, গত 2 মাস ধরে প্রয়োজনীয় টিকা পাচ্ছে না এই অঞ্চলের শিশুরা। স্বাস্থ্যকেন্দ্র থেকে সিরিঞ্জ কিনে আনতে বলা হচ্ছে, কিন্তু দোকানেও পাওয়া যাচ্ছে না সিরিঞ্জ। অথচ ব্লক স্বাস্থ্য আধিকারিক বলছেন সিরিঞ্জের সরবরাহে কোনো ঘাটতি নেই। মালদহের মানিকচক ব্লকে স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা ফের প্রকাশ্যে। সিরিঞ্জের অভাবে সদ্যজাত শিশুদের ভ্যাকসিন দিতে ব্যর্থ স্বাস্থ্যকর্মীরা। বুধবার এই ঘটনা ঘিরে চরম ক্ষোভ ছড়ায় মথুরাপুর রায়পাড়া সাব সেন্টারে। অভিযোগ, সিরিঞ্জ না থাকায় শিশুরা ভ্যাকসিন থেকে বঞ্চিত হয়েছে, আর স্বাস্থ্যকর্মীরা মায়েদের খোলা বাজার থেকে সিরিঞ্জ কিনে আনুন বলে দায় ঝেড়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর রায়পাড়া সাব সেন্টারে এলাকার শিশুদের জন্য টিকাকরণ কর্মসূচি ছিল। আগাম জানানো অনুযায়ী অনেক মায়েরা তাদের সদ্যজাত সন্তানকে নিয়ে নির্দিষ্ট সময় কেন্দ্রে উপস্থিত হন, কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পর স্বাস্থ্যকর্মীরা জানান ইনজেকশনে সিরিঞ্জ না থাকায় আজ টিকাকরণ হবে না। হঠাৎ এমন বার্তা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন উপস্থিত অভিভাবকরা। সাব সেন্টারে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। অভিভাবকদের অভিযোগ, শুধু এ মাসেই নয়, আগের মাসেও একই অজুহাতে শিশুদের ভ্যাকসিন দেওয়া হয়নি।
বললো কি ইঞ্জেকশন ওখান থেকে পাঠায়নি, কিনে নিতে হবে। তো কিনতে গেল, তখনও বিক্রি হচ্ছে না। ওখানে দিদিরা বললো কি এখান থেকে হচ্ছে না, এখানে দেখছে না, তো ওখান থেকে কিনে নিয়ে আস। ম্যামরা বলছে যে সিরিঞ্জ নেই কেন, পরীক্ষা দেখানো হলো, বলো যে যতটা বাচ্চাদের দরকার সিরিঞ্জের জন্য অতটা পাওয়া যাচ্ছে না। বাচ্চাদের সব মানে বাচ্চার মাগুলো বাচ্চাদেরকে নিয়ে আসছে, গরমে ঘুরে ঘুরে যাচ্ছে, থাকলেই দিবে, নয়তো কি করে দিবে। চাপে পড়ে সাব সেন্টারে কর্মরত আশাকর্মী মীরা মণ্ডল বলেন, উপরে মানিকচক স্বাস্থ্য বিভাগ থেকে সিরিঞ্জ পাঠানো হয়নি, আমাদের কাছে কিছু নেই, তবে বাজার থেকে সিরিঞ্জ কিনে আনলে আমরা ভ্যাকসিন দিতে পারি। এই মন্তব্যে ক্ষোভ আরও বেড়ে যায়। কয়েকজন অভিভাবক স্থানীয় দোকানে গিয়ে 0.5 mm সিরিঞ্জ খোঁজেন, কিন্তু তা সেখানেও মেলেনি। শেষমেশ নিরুপায় হয়ে শিশুদের টিকাকরণ না করেই বাড়ি ফিরে যেতে হয় তাদের। আজকে গ্রামে সাব সেন্টার এখানে বসেছিল, তো বাচ্চা মারা বলছে যে আমরা 1 মাস থেকে ঘুরছি, আমরা সিরিঞ্জের জন্য বাচ্চারা ভ্যাকসিন পাচ্ছি না। আমাদের 5 মাসের 6 মাসে পাবে, সেই সিরিঞ্জটা 7 মাসে পাবে। এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক জানান, মানিকচকে সিরিঞ্জের কোনো অভাব নেই। যদি কোথাও ঘাটতি দেখা যায় তাহলে স্বাস্থ্যকর্মীদেরই তা কিনে পরিষেবা দেওয়ার নির্দেশ আছে। এরপরও কেন এমন অজুহাত দেওয়া হলো তা খতিয়ে দেখা হচ্ছে। কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এরকম কোনো দেখুন, আমাদের আজকের দিনে মোটামুটি 50+ আউটরিচ ক্যাম্প হয়েছে, প্রত্যেক আজকে বুধবার আর বৃহস্পতিবার করে থাকে এটা। তো সেরকম একটা অভিযোগ পেয়েছি, আমি লোকালি খতিয়ে দেখছি, কিন্তু আমাদের কাছে সিরিঞ্জ বা ভ্যাকসিনের সাপ্লাইয়ের কোথাও মানে অভাব নেই। এবং যদি কোনো কারণে ধরুন সরকারি এটা হতেই পারে, তাহলে সেক্ষেত্রে নিয়ম আছে যে সেন্টার নিজস্ব সেটা ব্যবস্থা করবে। সেটা যদি কোনো অসুবিধা হয় আমাদের লিখিত জানাবো, কিন্তু সেরকম কিছু পাইনি। এবং এটা মিসকমিউনিকেশনও হতে পারে লোকালি কোনো, সেটা আমি খতিয়ে দেখে হায়ারকে জানাবো। এমন ঘটনার জেরে মানিকচকের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে ফের প্রশ্ন উঠেছে। সদ্যজাত শিশুদের টিকাকরণ কর্মসূচি যা নিয়মিত অত্যাবশ্যক, তা নিয়েও যদি পরিকল্পনার এই অবস্থা থাকে, তাহলে সাধারণ মানুষের আস্থা কোথায় দাঁড়াবে, সেই প্রশ্নই তুলছেন স্থানীয় বাসিন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক। চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। স্থানীয় বাসিন্দারা ভাঙচুর করে ওই নার্সিংহোমে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা বাঁকড়ার একটি বেসরকারি নার্সিংহোমে। স্থানীয় বাসিন্দারা ভাঙচুর করে ওই নার্সিংহোম। ঘটনাস্থলে বাঁকড়া ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূত্রপাত বুধবার রাত 10টা নাগাদ। বাঁকড়া মুন্সিডাঙ্গা শেখপাড়ার বাসিন্দা টিনা বেগমের পেটের অসহ্য যন্ত্রণা নিয়ে নার্সিংহোমে ভর্তি করেন তার বাড়ির লোকেরা। টিনার শ্বশুরবাড়ি হুগলির ডানকুনিতে। টিনার বাড়ির লোকের অভিযোগ, যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পেটের অসহ্য যন্ত্রণা দেখে চিকিৎসক যন্ত্রণা বন্ধের জন্য ইঞ্জেকশন দেয়। তারপরেই রোগীর অবস্থা দ্রুত অবনতি হয়। রাত 11:15 নাগাদ ওই মহিলা মারা যায়। তো সরল অবস্থায় এসেছিল, তার পেটের যন্ত্রণা হচ্ছিল বলে পেটে পাথর ছিল, সেই অবস্থায় আসার পরে কয়েক মিনিটের ভেতরে সে মারা যায়। আজকে এই 10টার সময় ভর্তি করেছি, ঠিক আছে, তারপরে 10-15 ভেতরেই মোটামুটি মারা যায়। তাকে ইঞ্জেকশন মারার পরেই সে মারা যায়। তারপরে হ্যাঁ, আমরা উপরে ছিলাম, ঠিক আছে, আমরা বারবার বারণ করেছি পেন কিলার দেবেন না, ওনে পেন কিলার দিয়ে ওই করেছে। এবারে বাকি মেডিসিন আর কি কেমন দিয়েছে আপনি গিয়ে দেখুন, মুখ কালো হয়ে গেছে, বুক কালো হয়ে গেছে বোনটার। এবারে আপনারা কি করবেন সেটা আপনারা জিজ্ঞাসা করুন। মৃত্যুর খবর প্রচার হতেই এলাকার বাসিন্দারা ভিড় জমায় ওই নার্সিংহোমের সামনে। বাড়ির লোকেরা ভাঙচুর চালায় বলে অভিযোগ। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, হসপিটালের টেবিল, চেয়ার, আসবাবপত্র, সিসিটিভি ফুটেজ ও চিকিৎসার যন্ত্রপাতি সবকিছু ভাঙচুর করে এলাকার বাসিন্দারা। এসেই প্রথমে সিসিটিভি ফুটেজকে নষ্ট করে দিয়েছে, লাইন ভেঙে দিয়েছে, তারপরে সমস্ত যন্ত্রপাতি যেগুলো আছে দামি দামি যন্ত্রপাতি সেই সবগুলো ভেঙে দিয়েছে। এবং আমার স্টাফদারকে মারধর করতে আমার স্টাফরা সব পালিয়ে গেছে। পাড়ার কিছু লোক এসে বলছিল যা কিছু হবে আইনত হোক, বাইরে চলতো না। তো কারোর কথা করে শুনে নেয়, বাইরের লোককে পাড়ার ছেলেদেরকেও মেরেছে। মারার পরে একদম র্যান্ডাম ওরা 1 ঘন্টা ধরে লীলা চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়া ফাঁড়ির পুলিশ এবং র্যাব। পুলিশ কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, আগেও ওই নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে অনেকের মৃত্যু হয়েছে। ভাঙচুরের সময় চিকিৎসক এবং অন্যান্য কর্মীরা পালিয়ে যায় বলে অভিযোগ। কিন্তু ঠিক কী কারণে মৃত্যু, সেই ঘটনার তদন্ত করছে পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।
ফের কলকাতায় বৃদ্ধা খুন, মুচিপাড়ার সার্পেন্টাইন লেনের ঘটনা। জানা যায় বাড়ির বাইরে থেকে দরজা বন্ধ ছিল। প্রাথমিকভাবে অনুমান লুটপাটের পর বৃদ্ধাকে খুন করে পালায় আততায়ীরা। বছর ৭৬-এর বৃদ্ধার নাম নমিতা পাল। বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন বলেই জানা যাচ্ছে। বুধবার সন্ধ্যায় প্রতিবেশীরা জানালা দিয়ে তাকে পড়ে থাকতে দেখে মুচিপাড়া থানায় খবর দেয়। ঘটনাস্থলে লালবাজারের গোয়েন্দারা এসে পৌঁছন। পুলিশ কুকুরের সাহায্যে চলছে খুনির সন্ধান। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। নন ইন্টারলকিং এর কাজ চলবে, তাই আগামী শুক্র এবং শনিবার শিয়ালদা শাখায় বাতিল থাকবে 46টি লোকাল ট্রেন। একই সঙ্গে কয়েকটি ট্রেনের যাত্রাপথের সময়ও বদল ঘটানো হয়েছে। এর মধ্যে অধিকাংশই শিয়ালদা শান্তিপুর লাইনে। ফলে সপ্তাহের শেষে ফের দুর্ভোগের মুখে পড়তে হতে পারে যাত্রীদের। রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিষেবার উন্নতির জন্য শিয়ালদা ডিভিশনের কালীনারায়ণপুর শান্তিপুর অংশে ৪র্থ লাইনের কাজ করা হচ্ছে। নন ইন্টারলকিং এর কাজের জন্য আগামী শুক্রবার সকাল 10টা থেকে রবিবার সন্ধ্যা 6টা পর্যন্ত 46টি লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। চলতি মাসে পরপর 3 দিন বেশ কিছুক্ষণ ধরে যান চলাচল বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুতে। ওই সেতু সংলগ্ন রাস্তাগুলিতেও গাড়ি নিয়ে যাওয়া যাবে না। পরিবর্তে ওই নির্দিষ্ট সময়ের জন্য যে অন্য কোনো রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে, তা বিশদে জানিয়েছে কলকাতা পুলিশ। বলা হয়েছে, জনগণের সুরক্ষার্থে বিদ্যাসাগর সেতুতে কিছু সংস্কার প্রয়োজন। তার আগেই হুগলি নদীর ব্রিজ সংলগ্ন কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে আগামী 13 থেকে 15 জুন 3 দিন সেতুতে সমীক্ষা চলবে। 3 দিনই ভোর 4:30 থেকে সকাল 7:30 পর্যন্ত বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এই বিজ্ঞপ্তি জারি করেছেন। বলা হয়েছে, বিদ্যাসাগর সেতু এবং সংলগ্ন খিদিরপুর রোড, এজেসি বোস রোড, সেন্ট জর্জেস রোড এবং স্ট্যান্ড রোডে 13, 14 এবং 15 তারিখ সকালে 3 ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে। বুধবার হাওড়া পুলিশের ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বিনাপানি এবং কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক ইয়েলওয়াদ শ্রীকান্ত জগন্নাথ রাও যৌথভাবে সাংবাদিক বৈঠক করে সেতু বন্ধের কথা জানিয়েছেন। বুধবার রাতেই বানারহাট ব্লকের মধ্য শালবাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি বিশাল আকৃতির পাইথন। সেই সময় স্থানীয় বাসিন্দারা খবর দেন বন বিভাগকে এবং তারপর সেই 12 ফুটের দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করা হয়। অন্যদিকে বৃহস্পতিবার সকালে কলাবাড়ি চা বাগানের 17 নম্বর সেকশনে বন্দী করা হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বুধবার রাতে বানারহাট ব্লকের মধ্যে শালবড়ি এলাকার বেরুবাগ নদীতে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি বিশাল আকৃতির পাইথন। সেই সময় স্থানীয় বাসিন্দারা 12 ফুট দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে। তারপর পাইথনটিকে বেঁধে রাখা হয় প্রাথমিক স্কুলের মাঠে। এদিকে পাইথনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই পাইথনকে দেখার জন্য এলাকায় ভিড় জমে যায়। পরবর্তীতে খবর দেওয়া হয় মারারঘাট রেঞ্জের খট্টিবাড়ি বিটের বন দপ্তর কর্মীদের। বন দপ্তর কর্মীরা ঘটনাস্থলে এসে 12 ফুট দৈর্ঘ্যের পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে বন দপ্তর সূত্রের খবর, পাইথনটিকে পর্যবেক্ষণের পর মরারঘাট রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগে একাধিকবার ওই এলাকায় পাইথনকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সময় গবাদি পশু, হাঁস মুরগি খেয়েছে ওই পাইথন। তার জেরে আতঙ্কিত রয়েছে এলাকার মানুষেরা। তাদের আশঙ্কা, গ্রামের পাশেই রয়েছে খট্টিমারি জঙ্গল। সেই জঙ্গল থেকেই খাদ্যের লোভে গ্রামে চলে আসে পাইথনটি। প্রশ্ন উঠছে শালবড়ি এলাকার মানুষদের নিরাপত্তা নিয়ে। সাপ ধরছিল তো অজগর, এই যে নদী থেকে এখানে এসে নিয়ে এখানে বাঁধলাম, তারপরে বনকর্মী আসলে নিয়ে গেল। বুধবার রাতের এই ঘটনার পরই বৃহস্পতিবার সকালে চিতাবাঘের আতঙ্কে মুক্ত হল কলাবাড়ি চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে কলাবাড়ি চা বাগানের 17 নম্বর সেকশনে বন দপ্তরের পাতার শিকারে বন্দী হয় পূর্ণবয়স্ক একটি চিতাবাঘ। বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগানের শ্রমিকরা বেশ কিছু সময় ধরে আতঙ্কে ভুগছিল চিতাবাঘের কারণে। এলাকায় ঢুকে সেখানকার গৃহপালিত পশু থেকে হাঁস মুরগি শিকার করছিল বাঘটি। অবশেষে বৃহস্পতিবার বন দপ্তর বিভাগের পাতা ফাঁদে পা দিয়ে খাঁচাবন্দি হল বাঘটি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, আটকে থাকা চিতাবাঘটির শারীরিক পরীক্ষা করার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আবার প্রশ্নের মুখে কলাবাড়ি চা বাগানের নিরাপত্তা। প্রশ্ন উঠছে বন দপ্তর বিভাগ নিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। 2023-এর সেপ্টেম্বরে নরেন্দ্র মোদীর সরকার সব দলের সম্মতির ভিত্তিতে নারী শক্তি বন্ধন অধিনিয়ম পাশ করিয়েছে। তাতে 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণের কথাও বলা হয়েছে। মহিলাদের জন্য লোকসভা এবং রাজ্য বিধানসভায় 1/3 আসন সংরক্ষণের সিদ্ধান্ত 2029 সালের নির্বাচন থেকে কার্যকর হবে।
হিসেব মতো সে বছরের লোকসভা ভোট এবং ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে প্রথম কার্যকর হবে মহিলাদের জন্য আসন সংরক্ষণ। 2023 সেপ্টেম্বরে নরেন্দ্র মোদী সরকার সমস্ত দলের সম্মতির ভিত্তিতে নারী শক্তি বন্ধন অধিনিয়ম পাশ করিয়েছে। তাতে 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণের কথা বলা আছে। বিল পাশের সময় বলা হয়েছিল সংসদের বর্তমান আসন সংখ্যা চালু থাকা পর্যন্ত এই সংরক্ষণ চালু হবে না। সংসদ এবং বিধানসভার সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমেই আসন সংখ্যা বৃদ্ধির পর সংরক্ষণ বলবৎ হবে। তার আগে হবে জনগণনা। গত সপ্তাহে কেন্দ্রীয় সরকার জনগণনা করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। হিসেব মতো তা 2021-এ হওয়ার কথা ছিল। করোনার কারণে তখন উদ্যোগ নিয়েও তা স্থগিত রাখা হয়। এখন সিদ্ধান্ত হয়েছে জনগণনা আগামী বছর থেকে পুরো দমে শুরু হবে। ফল প্রকাশ করা হবে 2027-এর গোড়ায়। তারপর কাজ শুরু করবে ডিলিমিটেশন কমিশন। তারা আসন পিছু গড় ভোটার সংখ্যা চূড়ান্ত করার পর সংসদীয় ও বিধানসভা এলাকা সীমানা নির্ধারণ করবে। অবশ্য কেন্দ্রীয় সরকার চাইলেও কাজটা সহজ নাও হতে পারে। তামিলনাড়ু সহ দক্ষিণের রাজ্যগুলি এখনই ডিলিমিটেশন চাইছে না। তাদের বক্তব্য, জন্ম নিয়ন্ত্রণের সাফল্যের কারণেই ওই রাজ্যগুলির জনসংখ্যা কম। স্বভাবতই লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা কমে যাবে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের বক্তব্য, সব রাজ্যে, বিশেষ করে উত্তর ভারতের রাজ্যগুলিতে নতুন জন্মহার জাতীয় গড়ের নিচে না নামা পর্যন্ত ডিলিমিটেশন না করাই সঠিক সিদ্ধান্ত। 2050 সাল পর্যন্ত তা পিছিয়ে দিতে একাধিক দল ও রাজ্যকে পাশে নিয়ে প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। স্বভাবতই মহিলা সংরক্ষণ চালু করার ক্ষেত্রে ডিলিমিটেশনকে প্রাক শর্ত করার সিদ্ধান্ত নিয়ে অনেকেরই আপত্তি আছে। হাই নিউজ নেটওয়ার্ক। কয়েকদিন আগেই ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সুর নরম করেছিলেন ইউনূস। দু দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতায় ভরসা রেখে আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি চেয়েছিলেন। কিন্তু পাল্টি খেয়ে ফের একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুষলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সংঘাতের কেন্দ্রবিন্দু সেই শেখ হাসিনা। ইউনূসের অভিযোগ, ভারত তাকে এখনো আশ্রয় দিয়েছে, আর সেখানে বসে তিনি যেসব বক্তৃতা দিচ্ছেন তার জন্য বাংলাদেশে অস্থিরতা বাড়ছে, ক্ষোভের সঞ্চার হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে ওপার বাংলায় যা কিছু ঘটছে তাই নিয়ে মুজিব কন্যা আর দিল্লিকে তোপ দেগে দায় ঝাড়ছেন ইউনূস। মুহূর্তে 4 দিনের ব্রিটেন সফরে রয়েছে ইউনূস। লন্ডনে তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে। বাংলাদেশে ভোটের সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। তার আগে লন্ডনের চাথাম হাউসে প্রশ্ন উত্তর পর্বে মোদীকে তোপ দাগলেন ইউনূস। বলেন, আমার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হয়েছিল। তখন আমি তাকে বলেছিলাম, আপনি হাসিনাকে থাকতে দিয়েছেন, আমি আপনাকে আপনার নীতি বদলাতে জোর করতে পারি না, কিন্তু দয়া করে আমাকে প্রতিশ্রুতি দিন যে হাসিনা বাংলাদেশে কোনো মানুষের সঙ্গে যেন যোগাযোগ না করে। তিনি যা কিছু বলছেন, যা কর্মসূচি ঘোষণা করছেন, তাতে আমাদের দেশে উত্তেজনা বাড়ছে। কেন উনি আমাদের দেশকে অস্থির করছেন? ইউনূস ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, আমার কথা শোনার পর মোদী বলেছিলেন সোশ্যাল মিডিয়ায় এই সব খবর ছড়াচ্ছে, আমরা কিভাবে সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রণ করব। এর উত্তরে আমি বলেছিলাম, আপনি কিভাবে এটা বলতে পারেন? আমাদের দেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হচ্ছে, আর আপনি সোশ্যাল মিডিয়া বলে এটা সমস্ত এড়িয়ে যাচ্ছেন। উল্লেখযোগ্য, এই মুহূর্তে মুজিবর কন্যা প্রত্যর্পণ নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে সমস্যা তুঙ্গে রয়েছে, কারণ হাসিনার বিরুদ্ধে একাধিক গণহত্যার মামলা সহ একাধিক মামলার দায়ের করা হয়েছে, জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। তাই মুজিবর কন্যাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি পাঠায় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, যার কোনো উত্তর দিতে চায়নি ভারতের বিদেশ মন্ত্রক। পরে হাসিনার ভিসা বাতিল করে দেয় ঢাকা, কিন্তু তার দিল্লিতে থাকার মেয়াদ বাড়িয়ে দেয় ভারত। এই নিয়ে দুই দেশের সংঘাত এখনো বজায় রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে এবার আক্রান্ত রবীন্দ্রনাথ। গত মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের ঐতিহাসিক ভবন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতেও একদল দুষ্কৃতী ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনার পর থেকে সাধারণ দর্শকদের ওই বাড়িতে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। হামলাকারীদের কাউকে অবশ্য এখনো গ্রেপ্তার করা হয়নি। বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় মহলে ও সাংস্কৃতিক অঙ্গনে। গত 11 জুন মঙ্গলবার দুপুরে একদল উত্তেজিত জনতা কাছারি বাড়ির ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং কর্তব্যরত কাস্টেডিয়ান হাবিবুর রহমানের ওপর হামলা করে। ঘটনাকে কেন্দ্র করে এখন দর্শনার্থীদের জন্য কাছারি বাড়ির দরজা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রত্নতত্ত্ব দপ্তর ঘটনার তদন্তে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে 5 দিনের মধ্যে তদন্তের রিপোর্ট
রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত 8ই জুন বিকেলে। সেদিন শাহেনওয়াজ নামে এক প্রবাসী তার স্ত্রী ও ভাইঝিকে নিয়ে কাছারি বাড়ি পরিদর্শনে যান। দর্শনার্থীর টিকিট কেটে ভেতরে ঢোকার পর তিনি মোটরসাইকেল পার্কিং এর জন্য টাকা দেন, কিন্তু কোনো টোকেন পাননি। এ নিয়ে গেটের এক কর্মচারীর সঙ্গে তার বচসা শুরু হয় এবং এক পর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ উঠছে, পরের কাছারি বাড়ির কাস্টেডিয়ান হাবিবুর রহমান ও কয়েকজন কর্মচারী মিলে শাহেনওয়াজকে অফিস কক্ষে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় কিছু রাজনৈতিক নেতা এসে তাকে উদ্ধার করেন। ওই দিন রাতেই শাহেনওয়াজ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, তবে 2 দিন পেরিয়ে গেলেও পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই পরিবারের অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে 11ই জুন দুপুরে স্থানীয়দের উদ্দেশ্যে শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষ হতেই একদল উত্তেজিত জনতা রবীন্দ্র কাছারির বাড়ির অডিটোরিয়ামে ঢুকে ভাঙচুর চালায়। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় অডিটোরিয়ামের আসবাবপত্র ও ভবনের একাংশ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার পর বাংলাদেশের প্রত্নতত্ত্ব দপ্তর কাছারি বাড়িতে দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। দপ্তরের কর্তারা সরেজমিনে পরিদর্শনে গিয়ে জানান, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত পর্যটক প্রবেশ বন্ধ থাকবে এবং ভবিষ্যতে নিরাপত্তা আরও জোরদার করা হবে। এ বিষয়ে প্রত্নতত্ত্ব দপ্তরের মহাপরিচালক জানান, ঐতিহাসিক এই স্থাপনার নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় কঠোর পদক্ষেপ করা হবে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদের রিপোর্টের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাস্টেডিয়ান হাবিবুর রহমান বলেন, 8ই জুনের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ছিল, তবে 11ই জুনের ভাঙচুর নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম আলী বলেন, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক স্থাপনা নিয়ে এমন সহিংসতার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সংস্কৃতি সচেতন মহলে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্প আগেই ঘোষণা করেছিলেন, এবার তা কার্যকর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কার্ড বিক্রি করা শুরু করে দিল তার প্রশাসন। মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রথম ধাপ হিসেবে যে কেউ এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারেন, তবে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে $5 মিলিয়ন খরচ করতে হবে। টাকার অঙ্কটা অবশ্য আগেই জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প কার্ড বিক্রি শুরু করে দিল তার প্রশাসন। মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রথম ধাপ হিসেবে যে কেউ এই কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারেন, তবে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে $5 মিলিয়ন খরচ করতে হবে। বুধবার সমাজ মাধ্যমে পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট জানালেন কিভাবে এই কার্ডের জন্য আবেদন করা যাবে আর কার্ড প্রাপকরা কি কি সুবিধা পাবেন। ট্রাম্প কার্ড আমেরিকায় গোল্ড কার্ড নামেও পরিচিত। ট্রাম্প জানিয়েছেন, আগ্রহীদের নতুন তৈরি হওয়া ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সাইটে থাকা একটি ফর্ম পূরণ করার পরে সংশ্লিষ্ট ব্যক্তি একটি ওয়েট লিস্টে থাকবেন এবং সেই ব্যক্তি নির্দিষ্ট মাপকাঠিতে উত্তীর্ণ হলে ট্রাম্প কার্ড হাতে পাবেন। তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এই কার্ড হাতে থাকা মানে মার্কিন নাগরিকত্ব পাওয়া নয়। তবে ট্রাম্প কার্ড বিশ্বের শ্রেষ্ঠতম দেশে ঢোকার সুন্দর পথ বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, আমেরিকার নাগরিকত্ব পাওয়ার জন্য কোনো ব্যক্তির ন্যূনতম বয়স 18 হতে হবে। তাছাড়া সেই ব্যক্তিকে অন্তত 5 বছর অপেক্ষা করতে হবে। তারপর সেই ব্যক্তি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আবেদনকারী ইংরেজিতে কথা বলতে সক্ষম কিনা, তার নৈতিক চরিত্র যথাযথ কিনা তা খতিয়ে দেখা হবে। ট্রাম্প জানিয়েছেন, এই কার্ডের জন্য তার মার্কিন আইনসভার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে তার ব্যাখ্যা, নতুন কার্ডে কোথাও নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়নি, কেবল আমেরিকায় প্রবেশাধিকারের ছাড়পত্র দেওয়া হয়েছে। এই কার্ডের জন্য বহু ভারতীয় উপকৃত হবেন বলে সম্প্রতি দাবি করেছিলেন আমেরিকার বাণিজ্য সচিব হওয়ার্ড লুটনিক। তিনি বলেন, যারা আমেরিকার অর্থনৈতিক প্রক্রিয়ায় যোগ দিতে চান তাদের জন্য এটা বড় একটা সুযোগ। দ্বিতীয়বার আমেরিকায় ক্ষমতায় কঠোর অভিবাসন নীতি নিয়ে চলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে কঠোর শুল্ক নীতির কথাও ঘোষণা করেছেন ট্রাম্প প্রশাসন। তবে ট্রাম্প এবার গ্রিন কার্ড দেওয়ার ক্ষেত্রে রাশ টানবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ বর্তমানে EB-5 প্রোগ্রামের মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকেন। ট্রাম্প অবশ্য জানিয়েছে, নতুন কার্ড গ্রিন কার্ডের মতোই হবে, তবে এটি আরও একটু অভিজাত পর্যায়ের। হাই নিউজ নেটওয়ার্ক। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি লৌহ গৌরাঙ্গের নাম রে, এই ছবির জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছেন টলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। 25 কেজি ওজন ঝরিয়েছেন তিনি, আর সেই সাথে এই চরিত্রকে ফুটিয়ে তুলতে আর কি কি করেছেন অভিনেতা দেখুন। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি লৌহ গৌরাঙ্গের নাম রে ছবিতে মহাপ্রভুর চরিত্রে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। এই ছবির হাত ধরেই বড় পর্দায় অভিষেক ঘটবে তার। বড় পর্দায় অভিষেক ঘটছে, তাও আবার সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়।
সবটা মিলিয়ে দিব্যজ্যোতি বেশ খুশি। এই চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার জন্য অক্ষরে অক্ষরে দিব্যজ্যোতি মেনে চলেছেন ডিরেক্টর সাহেবের সমস্ত কথা। এক কথায় বলা যায় দিব্যজ্যোতি এখন সৃজিত মুখোপাধ্যায়ের বাধ্য ছাত্র। ফিল্মি কেরিয়ারের শুরুতেই এক ছক ভাঙা চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন দিব্যজ্যোতি, আর তার জন্যই জোর কদমে নিচ্ছেন প্রস্তুতি। শোনা যাচ্ছে যে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়ে নয়, বরং এই চরিত্রের জন্য বাস্তবেই নাকি তিনি ন্যাড়া হবেন। পরিচালক সৃজিতকে নাকি অভিনেতা নিজেই জানিয়েছেন কথা। এতে তার নিজের চরিত্রে ঢুকতেই সুবিধে হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দিব্যজ্যোতি। আসলে নিজের জীবনের প্রথম ছবিতে ছক ভাঙা চরিত্রে নিজের সবটুকু উজাড় করে অভিনয় করতে প্রস্তুত ছোট পর্দার অভিনেতা, আর তাই এতটুকু আপোষ করতে চান না তা পরিষ্কার। শুধু তাই নয়, এক ধাক্কায় 25 কেজি ওজন কমিয়েছেন অভিনেতা। পরিচালকের পরামর্শ নাকি মেনে চলছেন কড়া ডায়েট। অন্যদিকে ছোট পর্দার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্যর চরিত্রে দেখা যায় দিব্যজ্যোতিকে। তার অনুরাগীদের মনে এই প্রশ্নেরও সঞ্চার হয়েছে যে নিজের লুক আমূল বদলে ফেললে ছবির শুটিং শেষে কিভাবে ফের ধারাবাহিকের চরিত্রে তাকে পাওয়া যাবে। যদিও এই কথায় অভিনেতা জানিয়েছেন সেখানেও নাকি থাকবে চমক। উল্লেখ্য, ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে বেশ কিছুদিন সূর্যের চরিত্রটির দেখা মিলছিল না। এখন যদিও সূর্যকে ফের দেখা যাচ্ছে, তবে সব মিলিয়ে দিব্যজ্যোতির কথা অনুযায়ী একের পর এক চমকের অপেক্ষায় রয়েছে তার দর্শক। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।